আমি আজকে গ্রামার যেটি করাবো সেটি হলো জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নর যে ব্যবহার এবং প্রয়োজনীয়তা, উপস্থাপনা কিংবা আবৃত্তি বা কথা বলায় যেখানেই হোক বিরাম জ্যোতি চিহ্নর যে ব্যবহার, এটি কতটা প্রয়োজন এবং জ্যোতি চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা না হলে যে শব্দের বা লাইনের অর্থ পরিবর্তন হয়ে যায়, সে বিষয়ে আমি আজকে ক্লাস আলোকপাত করব। প্রথমে আমাদের জানতে হবে জ্যোতি বা বিরাম চিহ্ন কাকে বলে। আমরা বাক্যের যে বিভিন্ন সার্থক ভাব প্রকাশ বা কণ্ঠস্বরের ভঙ্গির তারতম্য বোঝাতে বর্ণের অতিরিক্ত যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে মূলত বিরতি চিহ্ন বলে। আবার আমি বলছি, বাক্যের বিভিন্ন সার্থক ভাব প্রকাশ ও কণ্ঠস্বরের ভঙ্গির তারতম্য বোঝাতে বর্ণের অতিরিক্ত যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বিরতি চিহ্ন। তাহলে আমরা জানলাম বিরতি চিহ্ন। প্রথমে আমি বলেছি যে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন ব্যবহার, কিন্তু আগে আমাদের জানতে হবে যে বিরতি চিহ্নটি কি। তাহলে বাক্যের বিভিন্ন সার্থক ভাব প্রকাশ ও কণ্ঠস্বরের ভঙ্গির তারতম্য বোঝাতে বর্ণের অতিরিক্ত যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলিকে আমরা বলি বিরতি চিহ্ন। বিরতি চিহ্নের সাহায্যে কথা বলার সময় জিভের বিশ্রাম নেওয়া হয়, যেমন লেখা, তারপরে কথা বলা, পাঠ করা বা আবৃত্তি করার সময় এক নিঃশ্বাসে সেগুলো না করে, এক নিঃশ্বাসে তো অনেকটা পড়া যায় না, না করে মাঝে মাঝে কিছুটা আমরা বিরতি নেই। তা না হলে যেমন যে কোনো একটি বাক্যের মধ্যে দিয়ে যে ভাব প্রকাশ করা দরকার সেটি কিন্তু বিরতি না নিলে প্রকাশ করা সম্ভব না। বিরতিহীনতার জন্য কখনো বা মূল ভাবের বিপরীত অর্থ বা বিরতিসূচক চিহ্নকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে না পারি তাহলে মূল ভাব থেকেই আমরা দূরে সরে যেতে পারি। এই বিরতিসূচক চিহ্নকে অনেক জ্যোতি চিহ্ন বলা হয়। দুটি নাম, এটি বিরতি চিহ্ন বা জ্যোতি চিহ্ন। বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর প্রায় সবগুলোই এসেছে মূলত ইংরেজি ভাষা থেকে। আমরা বাংলা ভাষায় যে সকল বিরতি চিহ্নগুলো ব্যবহার করি এগুলোর আগমন ঘটেছে মূলত ইংরেজি ভাষা থেকে। পাঠের সময় বিরাম চিহ্ন স্থানে যেমন যে থামলে যেটা লাভ হয় সেটা হলো আপনার আমরা যদি পাঠ করতে থাকি লাইনের মধ্যে সেখানে যদি যে বিরাম চিহ্নগুলো যে ব্যবহার যদি আমরা করি তাহলে কি কি আমাদের সুবিধা হয় সেটা হলো, একটা হলো শ্বাস নেওয়ার জন্য, শ্বাস নিঃশ্বাসের জন্য, শ্বাস গ্রহণের জন্য আমাদের সুবিধা হয়। 2 নম্বর হলো বক্তব্যের অর্থ সঠিকভাবে প্রকাশ করতে আমাদের সুবিধা হয়। 3 নাম্বার, পরবর্তী যেখানে আমরা শেষ করলাম তারপরে যে শুরু করব সেই পরবর্তী বাক্যে জোর দেয়া যায় বিরাম নেয়ার পরে। তাহলে আমাদের কি কি উপকার হচ্ছে বিরাম চিহ্ন ব্যবহারে? প্রথমত হচ্ছে আমরা শ্বাস গ্রহণের সুবিধা পাচ্ছি, দ্বিতীয়ত বক্তব্যের সঠিক অর্থ, সঠিক ভাব প্রকাশে আমাদেরকে সাহায্য করছে বিরাম চিহ্ন, তৃতীয়ত পরবর্তী যে লাইনটি, পরবর্তী যে বাক্যে আমরা উচ্চারণ করব সেটির উপরে জোর দিতে সাহায্য করে এই বিরাম চিহ্ন। বাক্যের যে স্থানে বিরাম চিহ্ন নেই সাধারণত এমন স্থানে শ্বাস গ্রহণ করা উচিত না। হ্যাঁ, কথা বলার সময় কোথায় থামতে হবে তা আমাদেরকে জেনে নিতে হবে। ঠিক আছে? কারণ বিরতির যে একটা গতি, বিরতির
যে গতি, এটি মূলত হলো বাক্যের প্রাণ। এটিকে আমরা প্রাণ বলবো বাক্যের। কি কারণে? বিরতি গ্রহণের সময় বিরতি গ্রহণের উপরে কিন্তু কথার সৌন্দর্য, আবৃত্তির সৌন্দর্য, উপস্থাপনার সৌন্দর্য নির্ভর করে, অনেকটাই নির্ভর করে। হ্যাঁ, বাংলা ভাষায় যেসব বিরাম চিহ্ন প্রচলিত আছে, আমি এখন সেগুলির নাম বলব। তাহলে আমাদের বিরতি চিহ্ন অত্যন্ত একটি জরুরি বিষয়। এখন আমাদের বাংলা ভাষায় যে বিরতি চিহ্নগুলি রয়েছে, প্রথমে যেটি আছে সেটি বলে কমা। হ্যাঁ, কমার সিম্বলটা হলো গোল দিয়ে একটু এভাবে করে নিচের দিকে, এটিকে বলে কমা। পড়তে বা লিখতে গিয়ে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য সামান্য সময় বিরাম নিতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় কমা। আবার বলছি আমি, পড়তে বা লিখতে গিয়ে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য সামান্য সময় বিরতি নিতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় কমা। এক শব্দটি উচ্চারণ করতে যতটা সময় লাগে, বাক্যের যেখানে কমা আছে সেখানে ঠিক ততটা থামতে হবে। তাহলে কমায় আমরা কতটুকু থামবো? এক। এক উচ্চারণ করার সময় এক, এই যে এক উচ্চারণ করতে যে সময়টুকুন আমার লাগলো, এই সময়টুকুন যে বিরতি, কমা যেখানে থাকবে আমরা ঠিক ততটুকুন বিরতি নিব। এর থেকে বেশিও না, এর থেকে কমও না। তো যেসব কারণে কমা আমরা ব্যবহার করব সেটি আমি এবার বলছি। যেমন বাক্যে একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে তাদের মধ্যে কমা ব্যবহার করে শব্দগুলোকে আলাদা করা হয়। আবার বলছি আমি লাইনটি, বাক্যে একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে তাদের মধ্যে কমা ব্যবহার করে শব্দগুলোকে আলাদা করা হয়। যেমন আমরা যখন ভাষা শহীদদের নাম যখন আমরা বলবো, যেমন সালাম, রফিক, বরকত, জব্বার, এদের সবার নাম বলার, এদেরকে আমাদেরকে আমরা যদি কমা না ব্যবহার করি তাহলে কিন্তু আলাদা হচ্ছে না। এবং এদের সবার নাম বলার সময়, এইসব শহীদদের নাম বলার সময় একজন থেকে একজনকে আলাদা করার জন্য আমাদেরকে থামতে হবে। এবং কতটুকু পরিমাণ আমরা থামবো? এক উচ্চারণ করার জন্য যেটুকুন সময়। বরকত, সালাম, রফিক, জব্বার, এই যে ভাষা শহীদদের নাম আমরা বলবো, তখন এখানে একই একই পদের শব্দ, কিন্তু আবার একই শব্দের বারবার ব্যবহারের মাঝখানে কমা বসবে। যেমন আমি মেলায় যাব, হ্যাঁ, যেমন রফিক, যেমন আমি মেলায় যাব, যেমন রফিক আমার কথা শুনে যাও, এখানে রফিকের পরে কমা আসবে। তাহলে যেমন আবার আছে, যেমন হ্যাঁ কিংবা না বস্তু, বস্তুত প্রথম, দ্বিতীয় ইত্যাদি অব্যয়ের পরে কমা বসবে। যেমন তুমি প্রথমে একটি ভালো গান করবে, তুমি প্রথমে, তাহলে এই প্রথমের পরে কমা হবে। তুমি প্রথমে একটি ভালো গান করবে। নামের শেষে যদি ডিগ্রি থাকে, নামের শেষে যদি ডিগ্রি থাকে তাহলে কমা বসবে। যেমন ফাইয়াজ আহমেদ এমবিবিএস, বা আলিয়া খাতুন পিএইচডি, আলিয়া খাতুনের পরে কমা বসবে, ফাইয়াজ আহমেদের পরে কমা বসবে।
তাহলে নামের শেষে যদি ডিগ্রি থাকে, নামের পরে কমা হবে, তারপরে ডিগ্রিটা হবে। আবার কোনো উদ্ধৃত চিহ্ন, মানে উদ্ধৃত চিহ্নের আগে কমা বসবে। যেমন উদ্ধৃত চিহ্ন, যেমন আমরা আমাদের আগে এবং পরে দুটো ইনভার্টেড কমার মধ্যে যে আমরা ক্লোজ করে দেই যে লাইনটি, যেমন আনোয়ার বলল আমি পড়াশোনা করে একজন ডাক্তার হব। আনোয়ার বলল, এই পর্যন্ত কমা, তারপরে আনোয়ার কি বলছি ওইটা ইনভার্টেড কমার মধ্যে হবে, তাহলে দুইটা কমা এখানে আসতেছে। তাহলে কি এটা উদ্ধৃত চিহ্নের মধ্যেও কমা আসবে। তারপরে আছে তারিখ, সন, এগুলি লিখতে বার, এগুলি লিখতেও কমা ব্যবহার হবে। যেমন পহেলা ফাল্গুন, মানে 1 ফাল্গুন কমা কি বার, যদি হয় শুক্রবার, 1 ফাল্গুন শুক্রবার 2020। এখানে ফাল্গুনের পরে কমা, শুক্রবারের কমা, ঠিক আছে, দুইটা কমা এখানে আসতেছে। তাহলে কমার ব্যবহার আমরা জানলাম, কমা কিভাবে কিভাবে কোথায় ব্যবহার হবে, কখন কখন ব্যবহার হতে পারে, এবং সবচেয়ে বড় যেটি বিষয় সেটি হলো কমার উচ্চারণে মানে কমার যে থামাটা, এই থামাটা হবে কতটুকুন পরিমাণে থামতে হবে। আমাদের এক উচ্চারণে যতটুকুন সময়, ঠিক ততটুকুন পরিমাণ থামতে হবে কমা ব্যবহার করার সময়। কমার পরে আছে যেটা বিরতি চিহ্ন, সেটা আছে সেমিকোলন। সেমিকোলনে একটির বেশি বাক্যের মধ্যে অর্থের নিকট যদি সম্বন্ধ থাকে, তাহলে বাক্যগুলোর উপরে একটু বেশি থামার চিহ্ন দিয়ে ভাগ করতে হয়, এর জন্য সেমিকোলন বসে। সেমিকোলনের স্থানে দুবার 1 বলতে হবে, মানে দুবার 1 বলতে যে সময় লাগে সেমিকোলনে ঠিক ততটুকুন থামতে হবে। তাহলে সেমিকোলনে কতটুকুন থামতে হবে? কমায় 1 বললে যতটুকুন থামা, আর সেমিকোলনে 2 বার 1 বললে যতটুকু 1 1 2 বার 1 বললে যতটুকুন থামা, সেমিকোলনে ঠিক ততটুকুন থামতে হবে। যেমন একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের যে অর্থঘটিত সংযোগ যদি থাকে, তখন সেমিকোলন বসে। আবার বলছি আমি, একটি বাক্যের সাথে আর একটি বাক্যের অর্থঘটিত সংযোগ থাকলে তখন সেখানে সেমিকোলন বসে। যেমন যেমন তুমি আগে কবিতাটি মুখস্থ করবে, তারপর তুমি আবৃত্তি করবে। তাহলে তুমি আগে কবিতাটি মুখস্থ করবে, সেমিকোলন বসবে, তারপরে কবিতাটি আবৃত্তি করবে। তাহলে দুটি একটি বাক্য কিন্তু সংযোগ করে একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের অর্থঘটিত সংযোগ এখানে কিন্তু রয়েছে। তাহলে মাঝখানে এখানে দুটি বাক্যের মাঝখানে এখানে যেহেতু অর্থঘটিত সংযোগ রয়েছে, এ কারণে মাঝখানে সেমিকোলন বলবে। কোন জায়গায় সেমিকোলন বসবে? আগে তুমি কবিতাটি মুখস্থ করবে, সেমিকোলন, তারপর তুমি আবৃত্তি করবে। তাহলে সেমিকোলন কোথায় বসে? আবার যেমন কোনো যৌগিক বাক্য, 2 বা ততোধিক সরল, কোনো যৌগিক বাক্যে 2 বা ততোধিক সরল বাক্য থাকলে ওই সকল বাক্যের পরে সেমিকোলন বসে। যেমন যেমন কৃষ্ণচূড়া ফুল দেখতে সুন্দর, কিন্তু এর গন্ধ নেই। তাহলে এখানে সেমিকোলন কোথায় বসবে? কৃষ্ণচূড়া ফুল দেখতে সুন্দর, কিন্তু এর গন্ধ নেই। কৃষ্ণচূড়া ফুল দেখতে সুন্দর, সেমিকোলন, কিন্তু এর গন্ধ নেই। তাহলে এখানে কিন্তু দুটি যৌগিক বাক্য এবং এই দুটি যৌগিক বাক্যে
পরে মাঝখানে সেমিকোলন বসেছে। তাহলে সেমিকোলনে মেইনলি সেমিকোলন থামাটা হলো বিষয়। আমরা সেমিকোলনে কতটুকুন থামবো, কমা যতটুকুন থামবো তার ডাবল থামা হলো সেমিকোলন। কমায় থামবো, এক বলতে যতটুকুন সময় লাগে ততটুকুন। সেমিকোলনে থামবো, দুইবার এক বলতে যতটুকুন সময় লাগে ততটুকুন। তাহলে আমরা কোনটা কোনটা জানলাম, কমা জানলাম আর সেমিকোলন জানলাম। এবার আসো দাড়ি। একটি বাক্য যখন সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তখন দাড়ি বসে। দাড়ি হচ্ছে দীর্ঘতম বিরতি চিহ্ন। দাড়ি দেওয়া স্থানে কতটুকু থামতে হবে? দাড়ি দেওয়া স্থানে আমাদের 3 সেকেন্ড সময় থামতে হবে। তারপরে আমরা নতুন বাক্য শুরু করব। যেমন আমি বলি, আমার নাম সাফিয়া খন্দকার, আমি বুলবুল ললিতকলা একাডেমিতে পাঠদান করি। এখানে কি করতে হবে? আমার নাম সাফিয়া খন্দকার, পুরো দাড়ি শেষ। আমি বুলবুল ললিতকলা একাডেমিতে পাঠদান করি। এখন যদি আমি এভাবে পড়ি, আমার নাম সাফিয়া খন্দকার, আমি বুলবুল ললিতকলা একাডেমিতে পাঠদান করি, হবে না, অসম্ভব এবং সঠিক নয়। তাহলে দাড়িতে হলো কতটুকুন সময় আমরা থামবো? দাড়ি হলো দীর্ঘ বিরতি চিহ্ন, এ কারণে দাড়িতে আমরা থামবো 3 সেকেন্ড। তাহলে আমরা কি কি জানলাম? আমরা বিরাম চিহ্নের মধ্যে প্রথমে জানলাম কমা, তারপরে জানলাম সেমিকোলন, তারপরে জানলাম দাড়ি। তো আমরা কমায় থামবো এক বলা পরিমাণ, যে সময় এক বলতে যে সময়টুকুন লাগে ততটুকুন পরিমাণ থামবো আমরা কমায়, এবং সেমিকোলনে আমরা থামবো দুইবার এক বলতে যে সময়টুকুন লাগে সেই সময়, এবং আমরা দাড়িতে থামবো 3 সেকেন্ড পরিমাণ সময়। এরপরে আসি আছে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন যে বাক্য দিয়ে যে বাক্যে প্রশ্ন করা হয় সে বাক্য শেষে এই প্রশ্নবোধক চিহ্ন থাকে। এই চিহ্ন পাঠক স্বাভাবিকভাবেই স্বরভঙ্গি দিয়ে বাক্যের অর্থ স্পষ্ট করে নিতে পারে। প্রশ্নবোধক চিহ্নে সাধারণত থামতে হয় হলো 2 সেকেন্ড পরিমাণ। তাহলে আমি আবার বলছি, প্রশ্নবোধক চিহ্ন কি হবে? কণ্ঠস্বরের মাধ্যমে প্রশ্নবোধকটা, এটা চিহ্ন দিয়ে বুঝে নিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নের শেষে, লাইনের শেষে এই চিহ্ন থাকবে, এবং এই চিহ্ন যখন থাকবে প্রশ্ন করার জন্য, তখন যিনি প্রশ্ন করবেন তার স্বরের মাধ্যমে স্বরভঙ্গি দিয়ে সেটি স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এবং এখানে প্রশ্নবোধক চিহ্নের জন্য আমাদের থামতে হবে 2 সেকেন্ড পরিমাণ। যেমন তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? তাহলে তোমার বাড়ি কোথায় প্রশ্নবোধক আছে শেষে। হ্যাঁ, তুমি কি বই পড়ো? তুমি কি আজ ঢাকায় যাবে? এটি কি তোমার বই? এটি কণ্ঠস্বর প্রশ্নবোধক চিহ্ন থাকলে তাহলে এটি শব্দের আমরা বাক্যের শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে, স্বরক্ষেপণের মাধ্যমে আমরা প্রশ্নবোধক চিহ্নটিকে ব্যবহার করব, এবং এখানে আমরা থামবো কতটুকু? 2 সেকেন্ড পরিমাণে থামবো।
তাহলে আমরা জানলাম কমা, সেমিকোলন, দাড়ি এবং প্রশ্নবোধক। আরও রয়েছে, আরও একটি আছে বিস্ময় চিহ্ন আছে, একটা বিস্ময়বোধক চিহ্ন রয়েছে। বিস্ময়বোধক চিহ্নটা কখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি? যখন দেখা যায় কোনো ভয়, আনন্দ, বিষাদ, ঘৃণা বা দুঃখ, শোক, কষ্ট ইত্যাদি যখন ভাব প্রকাশ পায় বাক্যের মধ্যে, তখন যে চিহ্ন ব্যবহৃত হয় সাধারণত সেগুলিকে বিস্ময়বোধক চিহ্ন আমরা বলে থাকি। বিস্ময়বোধক চিহ্নটা কেমন? অনেকটা দাড়ির মতো, দাড়ির নিচে একটি সেমিকোলন, একটি ফোঁটা, ওটাকে আমরা বলি বিস্ময় চিহ্ন। তাহলে বিস্ময় চিহ্নটা কখন ব্যবহৃত হয়? যেমন বাক্যের মধ্যে ভয়, দুঃখ, আনন্দ, বিষাদ, শোক, কষ্ট এগুলি যখন থাকে তখন সেটি বোঝানোর জন্য বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। যেমন যেমন আমরা বলতে পারি, বাহ, ফুলটা কি সুন্দর, বাহ, ফুলটা কি সুন্দর। এখানে আমরা কি করছি? আনন্দ বোঝাচ্ছি, বিস্মিত হচ্ছি, আনন্দে বিস্মিত, আনন্দ প্রকাশ পাচ্ছি। আবার আমরা যেমন মিথ্যাবাদীকে আমি ঘৃণা করি, মিথ্যাবাদীকে আমি ঘৃণা করি, এখানে কি বোঝাচ্ছে? এখানেও ব্যবহার হবে তুমি কি সন্ত্রাসী? তুমি সন্ত্রাসী, আমি তোমাকে ঘৃণা করি। এখানে হবে কি? এখানে কিন্তু বিস্ময়বোধক চিহ্ন ব্যবহৃত হবে কোন অর্থে? ঘৃণা অর্থে। তারপরে লোকটি করোনা পজিটিভ এসেছে, আহা, লোকটার করোনা হয়েছে, আহা, লোকটি অসুস্থ। এখানে কি? সহমর্মিতা, দুঃখ। এখানেও আমাদের বিস্ময় চিহ্ন ব্যবহৃত হবে। তো বিস্ময় চিহ্নে থামতে হবে কতটুকু? 1 সেকেন্ড। কতটুকুন থামবো আমরা বিস্ময় চিহ্নে? 1 সেকেন্ড থামবো। তাহলে আমাদের আরও আছে এই বিরতি চিহ্ন। আমরা একদিনে সব পড়বো না, তাহলে গুলিয়ে যাবে। আমি যে কয়টি পড়েছি বলেছি সেই কয়টি আবার রিপিট করছি। সেটা হলো, প্রথমে পড়েছি আমরা কমা। কমায় কতক্ষণ থামতে হবে? সেটি হলো, আমরা যেখানে কমা থাকবে সেখানে 1 বলা অবধি, 1 বলতে যতটুকুন সময় লাগে ঠিক ততটুকুন পরিমাণ আমরা থামবো কমার ব্যবহার করার সময়। সেমিকোলন ব্যবহারের সময় আমরা থামবো 2 বার 1 বলতে যতটুকুন সময় ব্যবহৃত লাগবে ঠিক ততটুকুন সময় আমরা সেমিকোলনের চিহ্ন যেখানে থাকবে সেখানে থামবো। তারপর দাড়ি হলো দীর্ঘ বিরাম চিহ্ন, এখানে আমরা 3 সেকেন্ড থামবো। তারপরে আছে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নে আমরা 2 সেকেন্ড পরিমাণে থামবো। তারপরে বলেছি বিস্ময়বোধক চিহ্ন। বিস্ময়বোধক চিহ্নে আমরা 1 সেকেন্ড থামবো। তাহলে আমরা এই বিরাম চিহ্নগুলো যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু কি হবে? আমাদের অর্থই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, বাক্যের অর্থ। এবং এই বিরাম চিহ্ন ব্যবহার করলে আমাদের কি উপকার আছে? সেটা হলো, আমরা বিরাম চিহ্ন ব্যবহার যদি ঠিকমতো করতে পারি তাহলে আমাদের শ্বাস গ্রহণের যে সুবিধা হয় সেটি পাওয়া যায়। আবার আমরা বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ করতে পারি। তৃতীয়ত, পরবর্তী যে একটি বাক্য শেষ করে পরবর্তী বাক্য যখন আমরা শুরু করব তখন ওই বাক্যটির উপরে আমরা সঠিকভাবে জোর প্রয়োগ করতে পারি। এ কারণে আমাদের বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার
জানতে হবে। এবং বিরাম চিহ্ন আমাদের উপস্থাপনা বলি, আবৃত্তি বলি, কথা বলা বলি, সব ক্ষেত্রেই বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার আমাদের জেনে নিতে হবে। তো আমরা বিরাম চিহ্নর আরও কিছু রয়েছে, যেমন আমাদের কোলন রয়েছে, উদ্ধৃত চিহ্ন রয়েছে, ড্যাশ রয়েছে, হাইফেন রয়েছে, তারপরে বন্ধনী চিহ্ন রয়েছে, কোলন ড্যাশ রয়েছে, আর অনেকগুলি বিরাম চিহ্ন আমাদের রয়েছে। তো সেই বিরাম চিহ্নগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বিরাম চিহ্নগুলি। তো আমরা মুখের জড়তা দূর করার জন্য যে মহাপ্রাণধ্বনি এবং অল্প প্রাণধ্বনিগুলি বলেছিলাম, সেই মুখের জড়তার জন্য আপনারা সেই অল্প প্রাণধ্বনি এবং মহাপ্রাণধ্বনিগুলি প্রতিদিন করে আপনারা একটু চর্চা করবেন। তাহলে অনেকেরই এটি একটি সমস্যা, ফাম্বলিং হওয়া, এবং দেখা যায় যে দ্রুত বা আস্তে কথা বলার সময় অনেক সময় অনেকের কথায় জড়তা চলে আসে। দ্রুত কথা বলার সময় তো অনেকের বেশি হয়। সেই ক্ষেত্রে যদি আমরা মহাপ্রাণধ্বনি এবং অল্প প্রাণধ্বনিগুলি পাশাপাশি আমরা প্র্যাকটিস করি, অনুশীলন করি, তাহলে আমাদের এই জড়তাটি কেটে যাবে। মহাপ্রাণধ্বনি আমরা যখন অনুশীলন করব, আমরা এক লাইন মহাপ্রাণ, এক লাইন অল্প প্রাণ, এভাবে আমরা পড়ব। প্রথমে আমরা অল্প প্রাণ পড়ব, তারপরে মহাপ্রাণ পড়ব। ক চ ট ত প, খ ছ ঠ থ ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ দ ভ। এভাবে এক লাইন অল্প প্রাণধ্বনি, এক লাইন মহাপ্রাণধ্বনি, এভাবে আমরা যদি প্রতিদিন আমরা একটু এটা একটু অনুশীলন করি, তাহলে আমাদের জড়তা একেবারেই কেটে যাবে। জীবের জড়তা, জীবের জড়তাটা একটি অনেক বড় একটি সমস্যা। এটি অনেকেরই থাকে, এটা হতে পারে। তো এটি চর্চার মাধ্যমে ঠিক হয়ে যায়। আমরা ব্যাকরণ পড়ছিলাম, জ্যোতিচিহ্নের ব্যবহার। আমরা এবার কবিতায় চলে যাব। আমাদের বিজয় মাস চলছে। আমরা দুটি দেশের কবিতা পড়ব। একটি পড়ব ছোটদের জন্য, আরেকটি পড়ব আপনারা যে কেউ পড়তে পারেন এটি, সেরকম একটি কবিতা। আমাদের ছোটদের জন্য আমাদের কবি আল মাহমুদ অনেক কবিতা লিখে গিয়েছেন, এবং উনি ২১ নিয়ে লিখেছেন। দেশের ওনার প্রচুর কবিতা আছে দেশের, সেখান থেকে একটি কবিতা আমি এখন বাচ্চাদের জন্য, যারা ইচ্ছে করলে বড়রাও পড়তে পারে এটি, বাচ্চারাও কবিতার জন্য মূলত আমরা ছোটদেরকে দেই যে তোমরা এই ভাগ করে দেই। কিন্তু অনেকে, যেমন আমি অনেক ছোটদের কবিতা পড়ি, যখন কোথাও আবৃত্তি করি প্রচুর ছোটদের কবিতা আমি পড়ি। বড়দের কবিতা তো আছে, আবার ছোটদের কবিতা যেগুলি আমার পছন্দ হয়, যেমন আমি সুকুমার রায়ের অনেক কবিতা পড়ি, দ্বিজেন্দ্রলালের অনেক কবিতা পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর তো রয়েছে। তেমনি আল মাহমুদ ছোটদের জন্য বেশ কিছু কবিতা লিখেছে, দেশের কবিতা। সেরকম একটি কবিতা পড়ছি এখন, সেটা হলো নোলক। এটি বিশেষ দিনে, বিশেষ করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা যে কোনো সময়, এটি এই দিবস ছাড়াও যে কোনো সময় এই কবিতাটি আবৃত্তি করতে পারেন আপনারা, বা তোমরা আবৃত্তি করতে পারো। এটি নোলক লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। এখন নোলক কি? নোলক কবিতার নামই নোলক। হ্যাঁ, আর কবি বলছেন আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নোলক হলো এক ধরনের গহনার নাম, যেটি সাধারণত গ্রামে দাদি, নানি, মারা পরে নোলক। সেটি হলো নাকের এখানে একটি গহনা পরে, এই জায়গাটায় ছিদ্র করে, দুই নাকের
দুই ছিদ্রের মাঝখানে যে একটি মাংস আছে, এখানে একটি ছিদ্র থাকে, এখানে গোল একটি রিংয়ের মতো গহনার মতো পড়ে, ওটির নাম মূলত নোলক। হ্যাঁ, এখন আগে আমরা জানলাম যে নোলকটা কি। নোলক এক ধরনের গহনা, অর্নামেন্টস। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। মানে নোলকটা যখন হারিয়ে গেছে, কবি বলছে যে আমার মায়ের সোনার নোলকটা হারায় গেছে। এখন আমি সব জায়গায় খুঁজতেছি, সারা বাংলাদেশে খুঁজতেছি। এখন সারা বাংলাদেশে খুঁজে খুঁজে প্রথম কোথায় গিয়েছেন কবি? নদীর কাছে গিয়েছে। নদীকে জিজ্ঞেস করতেছে যে আমার মায়ের নোলকটা হারিয়ে গেছে, নদী তোমার কাছে কি আমার মায়ের নোলকটা আছে, সোনার নোলক? নদী বলছে যে আমার শরীরে হাত দিও না, আমার শরীরে ভরা বোয়াল মাছ। বোয়াল মাছ মাছ এক ধরনের মাছের নাম বোয়াল। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দি, সবুজ বনের হরি টিটিয়ে করে এরে ঝিকমি। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কি করলো? যে মায়ের নোলক, যার মায়ের নোলক হারিয়ে গেছে, সে প্রথমে গেল নদীর কাছে। নদী বলল যে না, আমার কাছে তো ভাই নোলক নাই, আমার সারা শরীর ভরা বোয়াল মাছ, পানি তো এখানে শুধু। তখন সে করলো কি, যে মায়ের নোলক খোঁজার জন্য বনের মধ্যে গেল। বনের মধ্যে গিয়ে দেখলো যে কত পাক পাখালি আছে, বক আছে, টিয়া আছে, কত কিছু আছে, পাখি আছে, হ্যাঁ, যেখানে পাক ছড়িয়ে তারা থাকছে। এখন ইয়ে জিজ্ঞেস করছে পাখিদের কাছে যে তোমাদের কাছে কি আমার মায়ের নোলক আছে? ভাই, তোমাদেরকে আমি খুব রিকোয়েস্ট করছি, মিনতি করছি, যদি আমার মায়ের নোলকটা তোমরা পেয়ে থাকো তাহলে আমাকে ফিরিয়ে দাও। এখন পাখিরা কি বলছে? কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাখালি, বনের সাধারণ। পাখিরা সবাই বলছে, বনের কাছে যখন জিজ্ঞেস করছে, তখন বনের পাখিরা বলছে যে আমরা তো সাধারণ পাখি, আমরা তোমার মায়ের নোলক কোথায় পাবো, কেমন করে পাবো? সবুজ চুলে ফুল পেন্দেছি নোলক পরি না তো, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। ওরা বলছে, পাখিরা বলছে, সবুজ চুলে ফুল পেন্দেছি নোলক পরি নাকো। সবুজ চুল মানে পাতাকে বলছে, গাছকে বলছে, গাছের ভেতরে থাকে পাখি। তো বলছে যে সবুজ চুলে আমরা ফুল ফুল পড়েছি, পাতায় গাছে ফুল আছে, যে আমরা চুলে ফুল পড়ি, ফুল, কিন্তু আমরা নোলক পড়ি না। ফুল তুমি নিবা? যদি ফুল নিতে চাও তাহলে নিতে পারো, ফুলের অনেক গন্ধ আছে, ফুল নিবা তোমরা? বলছে। বলে পাহাড়, দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এড়িয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। তাহলে করলো কি, তারপরে ওখান থেকে করলো কি, সে মায়ের নোলক ওখান থেকে যখন বনে না পেল, সে পাহাড়ের কাছে গেল। পাহাড়ের কাছে গিয়ে দেখলো যে অনেক হরিণ রয়েছে, হ্যাঁ। তখন তারাও করলো কি, ও যখন মায়ের নোলক খুঁজতেছে পাচ্ছে না, হরিণরাও মুখ লুকিয়ে ফেললো পাতার ফাঁকে। তখন আম হতাশ হয়ে সে বলল যে আহারে, পাচ্ছি না আমার মায়ের গহনা, এখন আমি কি করব? তো তো এর মধ্যে খুঁজতে 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 রাত হয়ে গেছে, সারাদিন খুঁজেছে, রাত হয়ে গেছে। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। এখন কবি কিন্তু এখানে নোলক বলতে কি বুঝিয়েছেন? নোলক বলতে বুঝিয়েছেন বাংলাদেশের যে পতাকাটি, সেটিকে বুঝিয়েছেন। বাংলাদেশের পতাকা, আমরা যখন যুদ্ধ চলেছে, আমরা যখন দেশ স্বাধীন হয়নি, তার আগে কিন্তু আমাদের একটি লাল সবুজ পতাকা ছিল না। আর মা বলতে কি, কোন মাকে বুঝিয়েছেন কবি? দেশকে বলেছেন এখানে মা। আর নোলক বলেছেন পতাকাকে। মায়ের গহনা মানে একটি দেশের গহনা কি? তার পতাকা। হ্যাঁ,
আমরা প্রথমে মনে করেছি যে এটি মায়ের নাকের নোলক। আমি প্রথমে তাই বলেছি, হ্যাঁ, যে নোলক মানে গহনা। কিন্তু কবি এখানে নোলক বলতে, মা বলতে বুঝিয়েছেন দেশকে, দেশমা। দেশও কিন্তু আমাদের একজন মা, দেশমা বলেছেন। আর নোলক বলতে বুঝিয়েছেন পতাকাকে। পতাকা যদি হারিয়ে যায় তাহলে একটি দেশের অস্তিত্ব থাকে না। সেই, আর মা হলো, দেশ হলো মা, আর মায়ের গহনা হলো পতাকা। এবার কবিতাটি তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই যে কবি কি বোঝাতে চেয়েছেন তার কবিতায়। এবার পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে অর্থটা। এবার পুরো কবিতাটি আমি আবার একবার পড়ছি। কবিতার নাম নোলক, লিখেছেন কবি আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখপাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দেছি, নোলক পড়ে না তো। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। তোমরা কবিতাটি আশা করি যারা পড়তে চাও, নোলক আল মাহমুদ, এটি লিখে যদি তোমরা সার্চ দাও তাহলে কবিতাটি পেয়ে যাবে। এবং কবিতাটি তোমরা যদি আবৃত্তি করতে চাও তাহলে আমি যেভাবে পড়ালাম এভাবে অর্থ বুঝে তোমরা এটি আবৃত্তি করতে পারো। এবার আরেকটি কবিতায় আমি যাব, সেটি হলো এটিও একটি দেশের কবিতা। এটি, কবিতাটির নাম ছবি, লিখেছেন কবি আবু হেনা মুস্তফা কামাল। হ্যাঁ, এটিও আমাদের মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে লেখা। এটি সম্পূর্ণ দেশ মাত্রই স্বাধীন হয়েছে সেরকম একটি দেশে কবি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন যে তোমরা আমার দেশে আসো, আমার দেশটা দেখে যাও এসে। সেইভাবে কবি লিখেছেন, কবি আবু হেনা মুস্তফা কামাল লিখেছেন কবিতাটির নাম ছবি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু যায় আসে না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময় যা পাবেন ডাল্লাস অথবা মেনফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? এই কবিতাটি আমি আরো আগে পড়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, আগে আরো কোনো ক্লাসে পড়েছিলাম কিনা। যদি পড়েও থাকি তবুও কবিতাটি আমি আবার পড়ছি, আমার ঠিক স্মরণ আসছে না যে আমি পড়েছিলাম কিনা। এটি এমন একটি কবিতা যেটি আপনি 16 ডিসেম্বর, 26শে মার্চ বা যে কোনো সময় আপনি এটি আবৃত্তি করতে পারেন। তো আমি আবার শুরু থেকে পড়ছি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ,
ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু যায় আসে না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেনফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আপনাকে আরো খুলেই বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ়! দেখেছেন ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো? শপথ করে বলতে পারি, আবার পড়ছি আমি এখানে লাইনটি। ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো? শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, এর ভেতরেও এর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। অসাধারণ একটি কবিতা। আমাদের দেশের রূপের বর্ণনা দেওয়া হয়েছে এই কবিতায়। দেশ কিভাবে তৈরি হয়েছে, দেশ কিভাবে আমরা পেয়েছি, ৩০ লক্ষ শহীদের কথা রয়েছে, এখানে রক্তের কথা রয়েছে। যেমন খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর বলা হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধাদের বলা হয়েছে কারিগর। দীর্ঘ ৯টি মাস আমাদের যুদ্ধের সময়কে বলা হয়েছে, দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। ছবি মানে আমাদের বাংলাদেশ, বাংলা পুরো দেশটাকে এখানে ছবি বলা হয়েছে। এখনো অনেক জায়গায় রং কাঁচা, তার মানে আমাদের দেশ স্বাধীন হয়েছে বেশি দিন হয়নি, বিজয় হয়েছে অনেক বছর হয়নি। তো এখনো অনেক কিছুর কম আছে আমাদের, অনেক হয়তো আমরা আর্থিকভাবে অতটা বেশি স্বাবলম্বী এখনো বহির্বিশ্বের আমরা কোনো ইউরোপ কান্ট্রির মতো হয়তো না। এখানে এই জন্যই কবি বলেছেন যে এখনো অনেক জায়গায় রং কাঁচা। হ্যাঁ, এখনো অনেক জায়গায় রং কাঁচা, এটি বলেছে। আবার বলেছেন যে আমাদের যে বাহিরে আপনি হয়তো আপনার ডলার, মার্কস বা আপনার আপনি স্টার্লিং এগুলির বিনিময়ে আপনি বিদেশে ঘুরে আসতে পারেন, বিভিন্ন দেশে যেতে পারেন, ক্যালিফোর্নিয়া যেতে পারেন, আপনি মেনফিস, ডালাসে যেতে পারেন। কিন্তু আমার দেশের মতো এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না, এটি কবি বলেছেন। কবি তার নিজের দেশকে ভালোবেসে, তার দেশের মুক্তিযুদ্ধকে ভালোবেসে তার এই কবিতা লিখেছেন, এবং এখানে পুরো আমার দেশের বর্ণনা রয়েছে। আমি কবিতাটির অর্থ বলে দিলাম, এখন আমি কবিতাটি আর একবার আবৃত্তি করছি আপনাদের সুবিধার্থে। কবিতার নাম ছবি, কবি আবু হেনা মোস্তফা কামাল। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেনফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ।
আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? এখানে বলেছে কি যে আপনি যদি একটা ছবি আঁকেন, রং থাকবে, তুলি থাকবে, একটি ক্যানভাস থাকবে। সেই ছবিটা আর একটি দেশের যে ছবি, একটি দেশ আপনার সামনে রাখা হলো, এই আমাদের নদী, এই আমাদের সবুজ গাছ, এই আমার পতাকা, এই আমার মানচিত্র, এই আমার এই এইটি এই এটা এটির মধ্যে নকল কিছু নেই। কিন্তু একটা ছবি যখন আমরা আঁকি, এই দেশটাকেই যখন আমরা রং তুলি দিয়ে আঁকি, সেটি তো একটি নকল ছবি। তাই না? এটিই কবি বলেছেন। আচ্ছা। আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলেই বলি। এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। তার মানে একজন পর্যটন দপ্তরের একজন কর্মকর্তা বা কর্মচারী তিনি বহির্বিশ্বের কাছে দেশকে প্রেজেন্ট করছে যে আপনি আমার দেশে এই আছে, আপনি এসে দেখে যান। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন-রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গঘ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, এর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। আশা করি আপনারা এই কবিতাটি আবৃত্তি করবেন। এটি অত্যন্ত সুন্দর একটি কবিতা, অসাধারণ একটি কবিতা। আর আপনাদের যদি এই ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা, আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আশা করি